রজত ব্যানার্জি এখন বক্তব্য রাখছেন। কোনোদিন শুনেছেন অযোগ্যদের তালিকা বেরায়? আমরা পড়াশোনা করেছি, আমরা জানতাম যোগ্য যারা তাদের তালিকা বেরায়। কিন্তু আমরা এমন একটা রাজ্যে বাস করি যে এই রাজ্যে অযোগ্যদের তালিকা বেরোচ্ছে। সারা পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না যে কোনো অযোগ্যদের তালিকা বেরিয়েছে। তাহলে এই রাজ্যে আমরা বসবাস করছি, তাহলে এই যুব সমাজ কেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে না? আমরা যোগ্যদের তালিকা দেখতে অভ্যস্ত, আমরা অযোগ্যদের তালিকা দেখতে অভ্যস্ত নাই। তাই অযোগ্যদের তালিকা যে সরকার বের করে তাদেরকে এই মুহূর্তে এই সরকার থেকে চলে যাওয়া উচিত বলে আমার মনে হয়। অর্থাৎ একটা কথা সবাই জানেন, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। অর্থাৎ এই শিক্ষা থেকে আমাদের চেতনা বোধ আনতে হবে, তারপরে তো আমরা বিপ্লব করব। সুতরাং আমাদের প্রত্যেকটা ঘরের থেকে আমাদের শিক্ষিত হতে হবে, এবং এই সরকারের সেখানেই হচ্ছে বাধা। অর্থাৎ তারা শিক্ষিত হতে দেবে না, কেন শিক্ষিত হলে তাদের পিছনে কোনো ইয়ং ছেলেমেয়েরা যাবে না, এটা ওরা বুঝে গেছে। তাই তারা চাইছে অশিক্ষিত করে রাখো, চাকরি চুরি করো, চাল চুরি করো, গরু চুরি করো, যত রকমের দুষ্কর্মী আছে সমস্ত কাজ এই সরকারের যারা নেতা মন্ত্রী এবং তাদের যারা পদাধিকারী আছে তারা সবাই করে যাচ্ছে। এই যে চুরি, এর বিরুদ্ধে তাদেরকে প্রত্যেকটা বাড়িতে কোনায় কোনায় গিয়ে বলতে হবে যে আপনারা কি চান, আপনারা চোর চান না আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে চাকরি চান? অর্থাৎ বলুন তো, এই যে অনেকে শুধু লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার বলে, আচ্ছা একটা ফ্যামিলিতে লক্ষ্মীর ভাণ্ডারে কত পায়? 1000 টাকা মাসে। কিন্তু আপনার ছেলে মেয়েটা যখন আপনার চোখের সামনে এমএসসি পাস করে এমএ পাস করে ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না, সেটা কি আপনার থেকে 1000 টাকার থেকে বেশি ভালো হলো না ভালো না হলো? আমরা চাই আমাদের যে পরের জেনারেশন তারা চাকরি করুক, আমার 1000 টাকার দরকার নেই। সে চাকরি করলে মাস গেলে 50,000 60,000 টাকা আয় করতে পারবে। সুতরাং আমরা তাদের চাকরি চাই, আমরা চাই না আমাদের 1000 টাকাতে ভুলে রাখতে হবে। আর 1000 টাকাটা কোনো নেতা মন্ত্রীর তাদের বাপের টাকা না, সেটা আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠে যে ব্রাশটা করি সেটাও আমরা ট্যাক্স দিই। আবার রাত্রিবেলায় যখন ঘুমাতে যাওয়ার ওষুধটা খেয়ে ঘুমাই তখনও সেই ওষুধে ট্যাক্স দিই। প্রত্যেকটা আমাদের নিজেদের ট্যাক্সের টাকা তারা দিচ্ছে, আর তারা বলে বেড়াচ্ছে এটা নাকি আমরা দিচ্ছি আমরা দিচ্ছি। সুতরাং এই লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা আপনাদের সবাইকে, মা বোনেদেরকে বোঝাতে হবে যেটা কাউর নিজস্ব অর্জিত টাকা নয়। তারা পকেট থেকে একটা টাকাও বের করে দিচ্ছে না, সমাজটাই সমস্ত টাকাটাই আমাদের ট্যাক্সের টাকা দিচ্ছে। আমরা চাই না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, আমরা চাই আমাদের ছেলেমেয়েদের চাকরি। যারা এই চাকরির জন্য আন্দোলন করছে দীর্ঘদিন ধরে, এবং যে টাকা এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শুধুমাত্র কোর্ট কেসের মধ্যে ব্যয় করেছে না, এই টাকা দিয়ে পশ্চিমবঙ্গে 20খানা কল কারখানা হয়ে যেত, এবং তাতে অন্ততপক্ষে 10 থেকে 20,000 লোক চাকরি পেতে পারত। তারা আমাদের এই করের টাকা দিয়ে তারা এই দুজন বিখ্যাত উকিলকে কত টাকা দিয়েছে জানেন? তাদের এক একজনের এক এক দিনের ভিজিট। এইটা আমাদের ভাবতে হবে। তারা কেউ তাদের নিজেদের অর্জিত টাকা কাউকে দেয়নি, সমস্তটাই করের টাকা দিয়ে তারা লড়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা কেসে তারা হারছে। তারপরে তারা সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ এই করে বেড়াচ্ছে। সুতরাং এই সরকারকে আর একদিনও এই গদিতে থাকার অধিকার নেই। এই যে এত সংখ্যক যুবক এবং যুবতী আজকে এই সম্মেলন কক্ষে বসে আছেন, আমার মনে হয় না পশ্চিমবঙ্গে এরকম কোনো পার্টি আছে যে পার্টিতে এত সংখ্যক যুবক যুবতী একটা বিধানসভা অঞ্চলের সভাকক্ষে বসে আলোচনায় অংশ নিয়েছেন এবং আলোচনা সুন্দর সুষ্ঠুভাবে শুনছেন। আমার মনে হয় এরকম ঘটনা অশোকনগরে আর কোনোদিন ঘটেছে বলে। এখানে অনেকে অনেক শাসক দলের হয়ে অনেক কিছু বলেছে। আমি দু একটা কথা বলতে চাই, যেটা আপনারা, আমার মনে হয় এতদিন পর্যন্ত আমরা যে জীবিত আছি এরকম ধরনের কোনো কথা কোনোদিন শুনেছি বলে। তার মধ্যে প্রথম প্রশ্ন, কোনোদিন শুনেছেন অযোগ্যদের তালিকা বেরায়? আমরা পড়াশোনা করেছি, আমরা জানতাম যোগ্য যারা তাদের তালিকা বেরায়। কিন্তু আমরা এমন একটা রাজ্যে বাস করি যে এই রাজ্যে অযোগ্যদের তালিকা বেরোচ্ছে। সারা পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না যে কোনো অযোগ্যদের তালিকা বেরিয়েছে। তাহলে এই রাজ্যে আমরা বসবাস করছি, তাহলে এই যুব সমাজ কেন এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে না? আজকে আমাদের যা সন্তানরা পড়াশোনা করে শিক্ষিত হচ্ছে, কেউ এমএ পাস করছে, কেউ এমএসসি পাস করছে, কেউ বিটেক হচ্ছে, তাদের ভবিষ্যৎটা কী?
তারা কি অযোগ্যদের তালিকা দেখতে অভ্যস্ত না যোগ্যদের তালিকা দেখতে অভ্যস্ত? তা আমরা যোগ্যদের তালিকা দেখতে অভ্যস্ত, আমরা অযোগ্যদের তালিকা দেখতে অভ্যস্ত নাই। তাই অযোগ্যদের তালিকা যে সরকার বের করে তাদেরকে এই মুহূর্তে এই সরকার থেকে চলে যাওয়া উচিত বলে আমার মনে হয়। এছাড়া বলতে গেলে তো এই শাসক দল সম্বন্ধে অনেক কিছু আছে, বলে আজকে যদি এখন থেকে বলা শুরু করি আজকে সারাদিনেও শেষ করতে পারবো না। তাই কয়েকটি কথা আপনাদের কানের মধ্যে একদম অক্ষরে অক্ষরে ঢুকিয়ে রাখুন যে আমরা চাই আমাদের যে নেক্সট জেনারেশন আসছে তাদেরকে চাকরির মুখ যারা তারা দেখতে পারে, তারা যাতে সংস্কৃতি পরায়ণ হয়, তাদেরকে যেন আমরা শিক্ষিত করে তুলতে পারি, সেই চিন্তা আমাদের করতে হবে। অর্থাৎ একটা কথা সবাই জানেন, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। অর্থাৎ এই শিক্ষা থেকে আমাদের চেতনা বোধ আনতে হবে, তারপরে তো আমরা বিপ্লব করব। সুতরাং আমাদের প্রত্যেকটা ঘরের থেকে আমাদের শিক্ষিত হতে হবে, এবং এই সরকারের সেখানেই হচ্ছে বাধা। অর্থাৎ তারা শিক্ষিত হতে দেবে না, কেন শিক্ষিত হলে তাদের পিছনে কোনো ইয়ং ছেলেমেয়েরা যাবে না, এটা ওরা বুঝে গেছে। তাই তারা চাইছে অশিক্ষিত করে রাখো, চাকরি চুরি করো, চাল চুরি করো, গরু চুরি করো, যত রকমের দুষ্কর্মী আছে সমস্ত কাজ এই সরকারের যারা নেতামন্ত্রী এবং তাদের যারা পদাধিকারী আছে তারা সবাই করে যাচ্ছে। তা আজকে এই রকম একটা দিনে আমাদের এই সম্মেলন কক্ষ থেকে শপথ নিতে হবে যে আমরা এই পশ্চিমবঙ্গকে সুন্দরভাবে দেখতে গেলে সবার প্রথমেই চাই কর্মসংস্কৃতি। অর্থাৎ যদি কর্মসংস্কৃতি না থাকে, অর্থাৎ যদি কোনো রকম কোনো যোগ্য ব্যক্তি চাকরি পাবে না, তারা রাস্তায় ঘুরে শুধু পুলিশের হাতে মার খাবে, আর যারা অযোগ্য তারা ড্যাং ড্যাং করে পুলিশের পিছনে ঘুরে তারা নিজেদের দোতলা, তিনতলা, চারতলা বাড়ি করে যাবে, এ হতে পারে না, এর একটা শেষ আছে। তাই 2026কে আমাদের টার্গেট করতে হবে যে এই সরকারকে আমরা যেন টেনে হিচড়ে এই পশ্চিমবঙ্গ থেকে বিদায় করতে পারি। এবং আপনারা যারা আছেন আপনারাই হচ্ছে মূল কাণ্ডারি। অর্থাৎ এর এত যুব সমাজ এবং এত যুবতী যারা এই মঞ্চে বসে আছেন এতক্ষণ ধরে, এবং তাদেরকে সকলকে শপথ নিতে হবে আমরা প্রতিটা পাড়াতে, আমরা প্রতিটা অঞ্চলে, প্রতিটা গলিতে আমরা দেখব প্রত্যেকটা যাতে বাচ্চা কাচ্চা শিক্ষিত হতে পারে। এবং তারপরে এই যে অপসংস্কৃতি এবং এই যে চুরি, এর বিরুদ্ধে তাদেরকে প্রত্যেকটা বাড়িতে কোনায় কোনায় গিয়ে বলতে হবে যে আপনারা কি চান, আপনারা চোর চান না আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে চাকরি চান। অর্থাৎ বলুন তো, এই যে অনেকে শুধু লক্ষ্মীর ভাণ্ডার বলে, আচ্ছা একটা ফ্যামিলিতে লক্ষ্মীর ভাণ্ডারে কত পায়? 1000 টাকা মাসে। কিন্তু আপনার ছেলে মেয়েটা যখন আপনার চোখের সামনে এমএসসি পাস করে, এমএ পাস করে ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না, সেটা কি আপনার থেকে 1000 টাকার থেকে বেশি ভালো হলো না ভালো না হলো? আমরা চাই আমাদের যে পরের জেনারেশন তারা চাকরি করুক, আমার 1000 টাকার দরকার নেই, সে চাকরি করলে মাস গেলে 50,000 60,000 টাকা আয় করতে পারবে। সুতরাং আমরা তাদের চাকরি চাই, আমরা চাই না আমাদের 1000 টাকাতে ভুলে রাখতে হবে। আর 1000 টাকাটা কোনো নেতা মন্ত্রীর তাদের বাপের টাকা না, সেটা আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠে যে ব্রাশটা করি সেটাও আমরা ট্যাক্স দিই, আবার রাত্রিবেলায় যখন ঘুমাতে যাওয়ার ওষুধটা খেয়ে ঘুমাই তখনও সেই ওষুধে ট্যাক্স দিই। প্রত্যেকটা আমাদের নিজেদের ট্যাক্সের টাকা তারা দিচ্ছে, আর তারা বলে বেড়াচ্ছে এটা নাকি আমরা দিচ্ছি। সুতরাং এই লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা আপনাদের সবাইকে, মা বোনদেরকে বোঝাতে হবে যেটা কাউর নিজস্ব অর্জিত টাকা নয়, তারা পকেট থেকে একটা টাকাও বের করে দিচ্ছে না, সমাজটাই সমস্ত টাকাটাই আমাদের ট্যাক্সের টাকা দিচ্ছে। আমরা চাই না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, আমরা চাই আমাদের ছেলে মেয়েদের চাকরি, যারা এই চাকরির জন্য আন্দোলন করছে দীর্ঘদিন ধরে। এবং যে টাকা এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শুধুমাত্র কোর্ট কেসের মধ্যে ব্যয় করেছে না, এই টাকা দিয়ে পশ্চিমবঙ্গে 20খানা কল কারখানা হয়ে যেত, এবং তাতে অন্ততপক্ষে 10 থেকে 20,000 লোক চাকরি পেতে পারত। তারা আমাদের এই করের টাকা দিয়ে তারা এই দুজন বিখ্যাত উকিলকে কত টাকা দিয়েছে জানেন? তাদের এক একজনের এক দিনের ভিজিট, এইটা আমাদের ভাবতে হবে। তারা কেউ তাদের নিজেদের অর্জিত টাকা কাউকে দেয়নি, সমস্তটাই করের টাকা দিয়ে তারা লড়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা কেসে তারা হারছে, তারপরে তারা সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ এই করে বেড়াচ্ছে। সুতরাং এই সরকারকে আর একদিনও এই গদিতে থাকার অধিকার নেই।
আপনাদের এখান থেকে শপথ নিতে হবে আগামী বছর একসাথে লড়াই করে আমরা এই সরকারকে যেন তেন করে উৎখাত করতে হবে। এই আশা ভরসা আপনাদের কাছে রেখে এবং আবার সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।